তো ওই সময় আমি আমার ফটোগ্রাফি ক্যামেরা, আমার বাবার ক্যামেরা বলা যায় চুরি করে করে এই ছবি তুলতাম। এবং সেই সময় আমি বঙ্গবন্ধুকে পেয়ে যাই। তাই আমি বললাম, আমি গান বোটে এসেছি। বলে, ঢাকা যাবা, ওঠো। আমি বললাম, আমি যাবো না, আমার ফিল্মটা নিয়ে যান। ওরা হঠাৎ করে টেররের মতো, মানে একদম কাউবয় স্টাইলে আসলো, জিপ থেকে নেমে ফায়ার। দেখলাম হেলিকপ্টারটা আবার নিচে নামছে এবং জানলা দিয়ে আমাকে ইশারা করছে, এই যে ব্লেড ঘুরছে, শব্দ, আমি তো দৌড়। এবং ওইটাই ছবি তুলে গুলি করবো, তবে একটু শার্পনেস কম, কারণ আমার চোখে দিতে পারি না তো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি উপস্থিত আছেন, বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাসে যে কয়েকজনের নাম অগ্রগণ্য থাকবে তিনি তাদেরই একজন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব পাভেল রহমান স্যার। আলোকচিত্রে অবদানের জন্য 21 পদক সহ নানা দেশি এবং আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত। আজকে তাকে আমরা রকমারির স্টুডিওতে পেয়ে যার কারণেই আনন্দিত এবং আশা করি আজকের আলাপচারিতা আপনাদেরও অনেক ভালো লাগবে। স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম, স্যার, কেমন আছেন? খুব ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আপনার নাম আমরা পাভেল রহমান হিসেবেই জানি, কিন্তু এর পেছনেও আমি জানি যে একটা মজার গল্প আছে। এই গল্পটা দিয়ে যদি আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। ধন্যবাদ। আমি খুব আনন্দিত আজকে আপনাদের সামনে আসার জন্য। সেটা একদম ছোটবেলার কথা, যে আমার নামটা যখন নামকরণ করা হয় তখন শুধু পাভেল ছিল। যেহেতু ডাকনামটা এরকমই থাকে, সার্টিফিকেট নাম একটা বড় হয়, সেটা মানে আর একটু পরের দিকে, আকিকা হওয়ার পরে একটা নতুন নাম আসে। তো সেই নামেই আমার পড়াশোনা শুরু হয়ে গেল। কিন্তু ফটোগ্রাফি লাইফে যখন আমার প্রথম চাকরি হয়, প্রথম চাকরি অবশ্য একটা অন্য পত্রিকায়, কিন্তু বলা যায় এটা সেকেন্ড চাকরি, সচিত্র সন্ধানীতে। তখন কবি বেলাল চৌধুরী ছিলেন, খুবই বিখ্যাত কবি একজন বাংলাদেশে। উনি আমাকে বলছিলেন যে, নাম যাবে তোমার, তোমার ভালো নামটা বলো। তখন আমি নামটা বলার পরে উনি বলে যে, নামটা আমার ভালো লাগছে না, তো পাভেল তোমার বাবার নাম কি? তাই আমি বললাম, মুজিবুর রহমান। তখন উনি সাথে সাথেই বললেন যে, তাহলে তোমার পাভেল নামের সাথে আমি রহমানটা যুক্ত করে দিই। তা আমি কিছু না বুঝিয়ে বললাম, ঠিক আছে। বাস, সেই থেকেই আমি পাভেল রহমান হিসেবে আমার নাম ছাপা হতে শুরু করলো। এবং পত্রিকায় যখন আমি মোটামুটি স্ট্যাবলিশ হয়ে গেছি, তখন ওই নামটাও স্ট্যাবলিশ হয়ে গেছে। আমার আসল নামটা ওই নামটার কাছে হারিয়ে গেছে আর কি বলা যায়। স্যার, আপনি তো অনেক অনেক দীর্ঘ সময় ধরে ফটোগ্রাফির সাথে জড়িত। আপনি একদম ছোটবেলায়, বলতে গেলে 16 বছর বয়সে বঙ্গবন্ধুর ছবি তুলেছিলেন। সেই স্মৃতিটা কি আমাদেরকে বলতে পারেন স্যার? বঙ্গবন্ধুকে পেয়ে যাই আমি আসলে তখন, আমি কেবল ম্যাট্রিক দিয়েছি, ঢাকা কলেজে আমি ভর্তি হয়েছি, এরকম পর্যায়ে তখন আমার। তো এর মধ্যে তো চাকরিতে জয়েন করে ফেলেছি এবং আমার ছবি ছাপা হচ্ছে। এবং কিছু কিছু সময় আমি দেখলাম যে আমি ইত্তেফাকের স্টাফ না হওয়া সত্ত্বেও রশিদ তালুকদারকে আমি ছবি দিলে সেই ছবি অনেক সময় ফ্রন্ট পেজ পেয়ে যেত। আমার একটা ছবির কথা মনে পড়ছে সেই সময়, যে হলিক্রস কলেজের ম্যাম নুনরা ছিলেন, যে যারা আর কি পাদ্রি নান, তারা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসেছিল ফার্ন গেটে, একটা বাংলাদেশে প্রথম জেব্রা ক্রসিং করা হয়েছিল এবং কি করে তারা রাস্তা পার হবে সেটা। তো আমি যখন বাসে যাচ্ছিলাম, তো জানলা দিয়ে দেখেই আমি, বলা যায় জানলা দিয়ে লাফ দিয়ে নেমে পড়েছি এবং ওই ছবিটা তোলার পরে ইত্তেফাকে ছবিটা লিড ছবি হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, ওখানে ইত্তেফাক নাম লেখা ছিল, কিন্তু আমি যতবারই মানুষকে বলেছি এটা আমার ছবি, কেউ আমাকে পাত্তাই দেয়নি, যে রাখ বেটা, তোর আবার কিসের ছবি, ইত্তেফাকে তোর ছবি ছাপা হলো। তো ওই সময় আমি আমার ফটোগ্রাফি ক্যামেরা, আমার বাবার ক্যামেরা বলা যায় চুরি করে করে এই ছবি তুলতাম। এবং সেই সময় আমি বঙ্গবন্ধুকে পেয়ে যাই স্বাধীনতার পরপরই, 72 সালে প্রথম। ছবিটা খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু যে ছবিটা যে ছবির কথা আপনি, আমার মনে হয় সেই ছবির কথাই আপনি জানতে চেয়েছেন, যে গেঞ্জি পরে বঙ্গবন্ধু পাইপ টানছে, ওটা খুব ইন্টারেস্টিং। কিন্তু ছবিটা যখন তুলি তখন আমার 16 হয়ে গেছে, আমি 17তে চলে এসেছি, 17+ বয়সে। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর ঠিক 1 মাস আগে ছবিটা তোলা হয়েছিল। এবং ছবিটা অনেক বড় স্টোরি। বঙ্গবন্ধু কি কখনো আপনার বাবার নাম জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, একই নাম? হ্যাঁ, জানতে চেয়েছিলেন। আমার সাথে যখন বঙ্গবন্ধুর পরিচয় হয় গণভবনে, সম্ভবত 73 সালে, তখন বঙ্গবন্ধু, কামাল ভাই, শেখ কামাল ওনার বড় ছেলে,
উনি আমাকে পরিচয় করিয়ে দিতে দিতে বলছে যে আব্বা, ও হচ্ছে আমাদের আবাহনীর ফটোগ্রাফার। তো বঙ্গবন্ধু খুব রিল্যাক্স করে বসছিলেন, উনি একটু নড়ে চড়ে বসলেন, বললেন যে তোদের আবাহনীতে আবার ফটোগ্রাফার আছে নাকি? এবং কামাল ভাই সাথে সাথে বললেন, হ্যাঁ আব্বা আছে তো, আর ওর নাম হচ্ছে পাভেল। ততক্ষণে বঙ্গবন্ধু আমাকে ওনার হাত ধরে ফেলেছেন এবং আমার গালে হাত রেখে বলছেন যে বাহ, কি চমৎকার নাম তোমার, তোমার বাবার নাম কি? ওনাকে তো দুইটা কোশ্চেন থাকতো, তোমার নাম কি আর বাবার নাম কি। এবং এই দুটো নাম উনি সারা জীবনও ভোলেন না এরকম। আমি বললাম আমার বাবার নাম মুজিবুর রহমান। বলা মাত্র উনি একদম হো হো করে হাসতে হাসতে বললেন যে আমার নামও তো মুজিবুর রহমান। না, নিশ্চয়ই খুব মজার একটা স্মৃতি ছিল এবং মানে স্মরণীয় একটা ঘটনা। স্যার, আপনার খুব বিখ্যাত একটা ছবি আছে নূর হোসেনের। সো এই ছবিগুলো যে আপনার হাত দিয়ে তোলা এবং এই ছবিগুলো নিয়ে সময় সময় অনেক সময় হচ্ছে বিভিন্ন আলোচনার টেবিলে ওঠে এবং এটা একটা সিম্বল বা একটা প্রতীকে পরিণত হয়েছে। তো এই অনুভূতিটা কেমন? খুবই, কারণ আমাদের জার্নালিজমে একটা কথা ছিল যে একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। কিন্তু আমার কাছে মনে হয়েছে নূর হোসেনকে দিয়ে আমি সেটা বাস্তবেই আমার কাছে মনে হয়েছে যে একটি ছবি হাজার শব্দ না, লক্ষ কোটি শব্দের চেয়েও শক্তিশালী, সেটা নূর হোসেন। এবং সারা দেশ জানেন যে আমাদের দেশ যদি আমি বাদও দিই, সব কিছু মিলে আমাদের দেশ তখন বোধহয় 10 কোটি মানুষ ছিল, বা স্বাধীনতার সময় যদি 7.5 কোটি হয়ে থাকে, এখন তো 16 কোটি। তো 10 কোটি মানুষের মধ্যে যদি আমি সারা দেশে আমি যদি 5 কোটি বলি, অথবা ঠিক আছে আমি যদি 2 কোটিও বলি, তো 2 কোটি মানুষ যে ছবিটা দেখে আন্দোলিত এবং যে ছবিটা দেখে এরশাদ বিরোধী আন্দোলনটা চাঙ্গা হলো এবং এরশাদের পতনের একটি কারণ হয়ে দাঁড়ালো, তো তাই আমি বলবো যে কোটি শব্দের চেয়ে শক্তিশালী। এবং আমার একটি ছবি, যখন আমি এপিতে কাজ করি, আমেরিকান সংবাদ সংস্থা, পৃথিবীর লার্জেস্ট নিউজ এজেন্সি, এবং সেই ছবি যখন আমার ঢাকা থেকে আমার চোখ দিয়ে যে ছবি আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিই, যে আমার চোখ দিয়ে দেখা ছবি, সেই ছবি যদি ধরি তাহলে তো কোটি কোটি মানুষের সামনে পাভেল রহমান এবং সেই ছবিটি। একটি ছবির কথা মনে পড়ছে যে চিটাগাংয়ে পাহাড় ধস হয়েছিল, অথবা আমার মনে হয় 1991 সাইক্লোন, যে ছবি আমার সারা পৃথিবীতে তো হয়েছিল, নিউজিকের প্রচ্ছদ হয়েছিল। এগুলো তো কোটি কোটি মানুষের দৃষ্টির মধ্যেই আমি ছিলাম, এবং সেটা খুবই আমাকে আবেগতাড়িত করে যে একটি ছবি যে কিভাবে আলোড়িত করতে পারে মানুষকে, আমি সেটা প্রমাণ করতে পেরেছি। আমার একটা রংপুরে আমার একটা সম্বর্ধনা ছিল, কবিরা আমাকে সম্বর্ধনা দিচ্ছিল এবং কবিতা পড়ছিল তারা। তা আমি যেহেতু স্টেজে বসা এবং আমি গেস্ট, তো আমি কেন জানি আমি ভাবলাম যে আমি তো একটা কবিতা বলতে পারি। তা আমি যখন বললাম যে আমি একটা কবিতা বলতে চাই, তখন সবাই খুব অবাক হলো যে আপনি আবার কবে কবিতা লিখলেন। কিন্তু আমি মাইকে দাঁড়িয়ে আমি বললাম, শুরু করলাম এইভাবে, আমি কোন ছবি ছেড়ে কোন ছবির কথা বলি? আমি কি ল্যানসেন ম্যান্ডেলার কথা বলবো, না রানী এলিজাবেথের কথা বলবো? না, আমার বঙ্গবন্ধুর গেঞ্জি পরা সেই ছবিটার কথা মনে পড়ছে নূর হোসেনের কথা, গণতন্ত্র মুক্তি পাক, একটি ছবি কোটি শব্দ চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল। এইভাবে আমি হাফ এন আওয়ার আমার ছবির গল্প বলে গেছি। এবং ইন্টারেস্টিং, পরে যখন আমার মনে হলো যে আচ্ছা, এটা তো একটা সুন্দর লেখা হয়ে যেতে পারে, আমি কোন ছবি ছেড়ে কোন ছবির কথা বলি। তো আসলেই যে জীবনের এতগুলি পথ পেরিয়ে আজকে এইখানে আমি একটা দুইটা না, আমি কোন ছবির কথা বলবো এবং কোন দেশের কথা বলবো, যে আমি পৃথিবীর কত দেশে দৌড়িয়েছি একটি ছবির জন্য। এবং একটি ক্যামেরা কত পাওয়ারফুল হতে পারে দেখেন, একটি ক্যামেরার জন্যই আমি ঢুকে যাচ্ছি হোয়াইট হাউসে, একটি ক্যামেরায় আমি আমি চলে যাচ্ছি দিল্লির রাষ্ট্রপতি অফিসে হাউসে, অথবা জাপানের রাজার বাড়িতে, একটি ক্যামেরা। হ্যাঁ, কি পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল আইডি কার্ড বলা যায়। হ্যাঁ হ্যাঁ, যে আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি এবং কত মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছি আমার একটি ছবির কথা বলতে গিয়ে। এবং সেই ছবি, যে ছবি আমার ছবিতে, আমার সবসময় মনে হয়েছে ছবি তুললে প্রাইজ পাওয়া আমার কাছে ভালো লাগেনি কখনো, কারণ আমার বন্ধুরা অথবা বাংলাদেশে একটা হুজুগই আছে ছবি তুলে ইন্টারন্যাশনাল প্রাইজ নিয়ে আসা, কিন্তু আমার সেদিকে কখনোই টানেনি মন। কিন্তু আমার যেদিকে মন টেনেছে সেটা হচ্ছে যে একটি ছবি আমি যখন ছাপি আমার পত্রিকায়, ভাঙা রাস্তাটা ভালো হয়ে যায়। একটি ছবি, যে ছবিতে কলে পানি নেই, আমি ছাপলে কলটা পরের দিন ঠিক হয়ে যাচ্ছে, লাইট পোস্টের লাইটটা জ্বলে উঠছে, 85-এ উড়ির চড়ে আমার ছবি দেখে হেলিকপ্টারে রিলিফ নিয়ে যাচ্ছে ঝড়ে, আমার ছবি দেখে এরশাদ প্রেসিডেন্ট থাকা অবস্থায় পিজি হসপিটালের রোগীকে দেখতে যাচ্ছে এবং সেই রোগী ভালো হয়ে যাচ্ছে, এইটার চেয়ে তো বড় প্রাইজ আর নাই। এবং
একটা মানুষ, একটা এমপি, একটা জনগণের প্রতিনিধি, সে যে ক্ষমতা রাখে কাজ করার, মানুষের সেবা করার, তার চেয়ে আমি কম কিসে? অবশ্যই। আমার একটি ছবি যদি এত ঘটনা বলে, আমার একটা ছবি যদি এত পাওয়ারফুল হতে পারে, তাহলে আমিও নিশ্চয়ই সেটার পিছনে কাজ করছি, যখন আমারও কিছু ক্ষমতা, এবং ছবির বিনিময়ে আমি মানুষকে কিভাবে আমি মানুষের পাশে এসে দাঁড়ালাম, এটা আমাকে সাংঘাতিক আপ্লুত করে। এর উল্টো দিকটাও কি সত্যি? যেমন ছবি তুলে যেমন অনেক মানুষের উপকার করতে পেরেছেন, অনেক সম্মাননা পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, ঠিক তেমনি এই ছবি কি কখনো আপনাকে কোনো হুমকির মুখে ফেলেছে? অবশ্যই, অবশ্যই। আমি তো এই ছবি তুলতে, যে আমি আজকে আমার যে ক্যামেরাটা চলছে, আমার যে ক্যামেরাটা আমি এখন একটা লাইকা ক্যামেরা ইউজ করি, জার্মান ক্যামেরা, এটা আমার নাম্বার 62 নাম্বার ক্যামেরা। তো 62 হওয়ার কারণ হচ্ছে যে কোনো ক্যামেরা ছবি তুলতে যে ক্যামেরা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, কোনো ক্যামেরা ছবি তুলতে যে আমি ক্যামেরাটা আমাকে মারতে মারতে ঢাকা ইউনিভার্সিটিতে মুখ টুক ফুলিয়ে ফেলেছে, এবং ক্যামেরা যতক্ষণ না নিয়ে গেছে ততক্ষণ, মানে আমার পেটের মধ্যে যখন পিস্তল ধরেছে, আমি ছেড়ে দিয়েছি ক্যামেরা, আমি আর রাখতে পারিনি। তো এই ক্যামেরা তো জীবনকে হুমকি এবং জীবনের মৃত্যু, এবং আমি গুনে গুনে দেখেছি যে আজ পর্যন্ত এই বয়সে আমি অ্যাটলিস্ট 16 বার আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি একটি ছবি তুলতে যাওয়ার কারণে। এবং এই যে প্রথম ছবিটা তুলতে যে আমি প্রথম মৃত্যুর হাত থেকে ফিরে আসলাম, পরের ছবিটা তাই হলো যে আমি একটা ছবি তুলতে গেলে এরকম বিপদ, আমার দরকার নেই এরকম বিপদ, আমি আর এই লাইনে থাকবো না, আমি এই কাজ আর করবো না, সেটা মানে কিন্তু আমার ছেড়ে মনে দেওয়ার হয় না। কথাও ভেবেছেন কখনো? না, আমার কখনোই মনে হয়নি যে এই ছবিগুলো তুলতে যে আমার মৃত্যু কাছে চলে আসে, এটা থেকে তো না করাই ভালো, সেটা কিন্তু আমার আসেনি। বারবার আমার মৃত্যু কাছে এসেছে। 21 আগস্ট আমার বাঁচার কোনো কথাই ছিল না, আমি বেঁচে গেছি। 88-এর বন্যায় আমি সাঁতার জানি না, আমি সাভারে ডুবে যাচ্ছিলাম, এবং আমি বেঁচে এসেছি, বাঁচার কোনো কথাই ছিল না। তো এই যে এতগুলো মৃত্যু মৃত্যু মৃত্যুর সামনে থেকে, আমি তো জানি না যে ওটা আমার মৃত্যু, কিন্তু পরিস্থিতিটি ওরকম হয়েছিল। তো একটি ছবি যে আনন্দ দিয়েছে আমাকে, একটি ছবির কথা হাজার মানুষ জেনেছে, লক্ষ কোটি মানুষ জেনেছে, কিন্তু একটি ছবি যে মৃত্যুর কারণ হতে পারে, সেটাও আমি প্রমাণ পেয়েছি। তো এই দিকটা হয়তো আমরা সবসময় মানে ছবিগুলো সামনে থেকে দেখে বুঝি না যে এর পেছনে কত ঝুঁকি এবং কত মানে বিপজ্জনক পরিস্থিতি কাজ করতে পারে। স্যার, আপনি যেটা বলছিলেন যে এটা আপনার 60 সেকেন্ড ক্যামেরা। সো একদম শুরুতে ক্যামেরাগুলো তো সাদা কালো ছিল, তখন হচ্ছে না, একটা ক্যামেরার সাথে কালো থাকে না, মানে ফিল্মটা ফিল্মটা সাথে কালো ফিল্মটা থাকে। হ্যাঁ, আমি যখন কাজ করেছিলাম তখন আমার প্রথম ক্যামেরার কথা মনে আছে যে আমার বাবা ফটোগ্রাফি পছন্দ করতেন, উনি ঢাকা সিটি এসপি ছিলেন, কিন্তু ওনার শখ ছিল, অনেকগুলো শখ ছিল, মাছ ধরা, আরো ঘোড়ায় চড়া, ছবি তোলা ওনার শখ ছিল। তো সেই শখের বসে আমার বাড়িতে ক্যামেরা, ছোটবেলায় আমার বাবার ক্যামেরাটা আমার কাছে খেলার সাথী মনে হয়েছিল, কিন্তু ক্যামেরাটা এত ওজন, বা নর্মাল ক্যামেরা এত ওজন থাকে যে সেখানে ওইটার খেলনা হয় না আর কি। কিন্তু আমি যখন ক্লাস 3-তে পড়ি যশোরে, তখন আমার ক্যামেরার প্রতি একটা দেখলাম যে আমি ছবি তুলতে খুবই ইন্টারেস্ট, আমি স্কুল পিকনিকে ছবি তুলতে যাচ্ছি, তখন আমি কান্নাকাটি করায় আমার মামা, ঢাকা থেকে ডাক্তার মামা একটা ক্যামেরা পাঠিয়েছিল, ছোট একটা খেলনা ক্যামেরা, কোডাক ক্লিক ক্যামেরা, আমার মনে হয় 15-16 টাকা দাম হবে, জাস্ট 120 ফিল্মটা লোড করা যায়, আর কিছু লাগে না। তো ওই ক্যামেরাটা আমি জীবনের প্রথম ক্যামেরা, এবং ওই ক্যামেরাটা 70-এর যখন জলোচ্ছ্বাস হয়েছিল, চিটাগাং যখন একদম শেষ, নোয়াখালী, চিটাগাং, ভোলা, তো আমি আব্বার কাছ থেকে বহু কষ্টে পারমিশন নিয়ে, আমি ক্লাস 8-এ তখন, আমার একটা বন্ধু সহ চলে গেছিলাম, সন্দীপ, এবং ডিসি চিটাগাং আমাকে বলছিল যে তুমি কাপড় টাপড় নিয়ে আসছো, খুব ভালো কথা, ঢাকা থেকে, এগুলো দিয়ে দাও, আমরা দিয়ে দেবো, তুমি তো হারিয়ে যাবে, তুমি আমাদের কাপড়গুলো দিয়ে দাও, রিলিফগুলো। আমি বললাম না, আমি শুধু কাপড়ই না, আমি ওখানে ছবিও তুলতে চাই। তো উনি খুবই অবাক হলো, তুমি ছবি তুলো নাকি? আমি বললাম যে হ্যাঁ, আমি ছবি তুলি। তারপরে উনি আমাকে কচিকাচার মাধ্যমে পাঠিয়েছিলেন সন্দ্বীপে, কিন্তু দুঃখজনক হলো 3rd কি 4th ডেতে ক্যামেরাটা চুরি হয়ে যায়। ওখানে কিভাবে কে চুরি করলো আমি আজও বুঝতে পারি না, তবে আমি খুব কেঁদেছিলাম যে আমি যাদের জন্য আসলাম তারাই কি আমার ক্যামেরাটা চুরি করলো, কিন্তু জানি না কি হয়েছিল, আমি ক্যামেরাটা হারিয়ে ফেললাম। এবং ক্যামেরাটার পরে যখন আমি ঢাকায় আসলাম, যখন আমি তখন আবার পাইলট হওয়ার একটা আমার চিন্তা মাথায় ঢুকে গেছিল, যে পাইলট হওয়ার ছোটবেলায় সবারই থাকে। তো তখন আমি আমার বাবার ক্যামেরা সুটকেস থেকে, ট্রাঙ্ক থেকে চুরি করে করে আমি ঢাকা এয়ারপোর্ট, তেজগাঁও এয়ারপোর্টে যে ছবি তোলা শুরু করলাম। তো প্রথম আব্বা টের পায়নি, পরে যখন বুঝলো যে আমি তার ক্যামেরাটা চুরি করছি, তখন ততক্ষণে আমি ফ্যামিলি ফটোগ্রাফার হয়ে গেছি। ফ্যামিলি ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন, এবং তারা কেউ বার্থডে, কারো বিয়ে লেগেই থাকে।
তা আমি সেসব ছবি তুলতে ইন্টারেস্টেড হলাম। বাবাও দেখলাম যে কিছু বলছে না, ওই ক্যামেরা নিয়ে ছবি তুলছি। এই ফার্স্ট ফ্যামিলি ফটোগ্রাফার হিসাবে আমি শুরু করলাম আর কি বলা যায়। কিন্তু তখনও তো জানতাম না যে আমার শেষটা কোথায় বা শুরুটা কোথায়। কিন্তু বাড়িতে একটা জিনিস বুঝতে পারতাম যে আমার ফ্যামিলিতে অনেক ডাক্তার, তারা চাচ্ছিলেন যে আমি ইঞ্জিনিয়ার হই। আমার এক চাচা ছিলেন ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার শর্টেজ, সেই জন্য আমাকে ইঞ্জিনিয়ার বানাবে। তো আমি যখন ঢাকা কলেজে, তখন মোটামুটি আমি ক্যামেরা নিয়ে সকালবেলা বাসা থেকে বেরিয়ে যাই। তা আমার মা একদিন খুব রাগান্বিতভাবে আমার বাবাকে বলেছিলেন রাতের বেলা যে, আমার পাভেল তো উচ্ছন্নে চলে যাচ্ছে, তা তোমার তো কোনো খেয়াল নাই। তো আমি সেই থেকে উচ্ছন্নে যে চলে গেলাম, বাস আমার আর ইঞ্জিনিয়ার হওয়া হয়নি। আমি স্যার পাইলটিংটা বাদ দিলেন কেন? পাইলটটা বাদ দেওয়ার আরেকটা মজার কথা, যে আমি যখন ঢাকা কলেজে, তখন আমাদের এয়ার চিফ ছিলেন জিয়া রহমান, তখন পাওয়ারে এয়ার চিফ ছিলেন বাশার সাহেব। উনি তখন এয়ারপোর্টে, তেজগাঁও এয়ারপোর্টে একটা ডিসপ্লে ছিল, সম্ভবত কোনো একটা বিশেষ দিনে, এয়ারফোর্স ডে অথবা 16 ডিসেম্বর কিছু, উনি ওই শো দেখাতে যে উনি নিজেই ক্র্যাশ করে মারা গেছিলেন। ওইটা আবার বাসায় সাংঘাতিক রিয়াক্ট করলো যে এয়ারফোর্স চিফই মরে গেছে। তো আমি তো জানি না কেন জানি। আর আমার ফটোগ্রাফি তো চলছিলই, এই যে বঙ্গবন্ধুকে পাচ্ছি, করছি। সাইদ স্যার ঢাকা কলেজে, আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার, উনি তো সবসময় আমার পিছনে, তুমি কি ক্যামেরাটা নিয়েও ক্লাসে আসো? তা আমি কি করব, আমি কোনোভাবে লুকানোর চেষ্টা করি। এই স্যার, এই যে ক্যামেরা টেকনোলজির যে ট্রানজিশন আপনি দেখেছেন, যেটা বললেন যে আগে ফিল্ম লোড করে করে ছবি তুলতে হতো, তার মানে লিমিটেড চান্স একটা ছবি তুলতে পারার, যে একটা ছবি একটা ক্লিক, হ্যাঁ, এবং একটি ঘটনা, পুলিশ লাঠিচার্জ করছে অথবা পুলিশ কিক করছে, সেই মুহূর্ত, একটি মুহূর্ত। প্রেস ফটোগ্রাফির তো বিশাল একটা ব্যাপার, মুহূর্তটাকে ধরার চেষ্টা করি। কিন্তু আমাদের সেই সময় মুহূর্তগুলো এত সহজে ধরা যেত না, কারণ ওই মুহূর্তটাকেই শাটার করতে হবে একটি ছবি। এবং ইন্টারেস্টিং, যখন খুব বড় একটা ঘটনা অ্যাকশনে যাচ্ছে, তখনই দেখা গেলো আমার 34 নাম্বার স্ন্যাপ, তার মানে এখনই ফিল্মটা শেষ হয়ে যাবে। তখন কি হবে, আমি ফিল্ম খুলবো না অ্যাকশন ধরবো? আমার তো হাত কাঁপছে তখন, মানে তখন টেনশন। আবার সেকেন্ড কোনো ক্যামেরা নেই, তখন খুব মনে হতো 35 কেন হলো রোলগুলি, কেন 200 না, কেন 400 না, যে আমি ছবি তুলবো আনলিমিটেড। যে এখন যে ডিস্ক লাগানো, অকল্পনীয়। এই যে চেঞ্জটা পেলাম আমি, প্রথমে 120, তারপরে 35, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার থেকে স্লাইড, তারপরে ডিজিটাল। আমি যখন ফার্স্ট ডিজিটাল ক্যামেরা পাই, তখন আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টার ঢাকায় আসছিলেন একটা পলিটিক্যাল ক্রাইসিসের সময়। তো আমার মনে আছে, আমাকে D1 নাইকন দিল্লি থেকে পাঠিয়েছে, এবং 4:30টার সময়, বিকেল 4:30 আমার ক্যামেরাটা এসছে, এবং রাত 4:30টায় কার্টার নামছেন ঢাকায়। এবং কার্টার পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে আমাকে তখন আমেরিকান টিমটা নিযুক্ত দিয়েছিল, কারণ কার্টার অফিস থেকে বলা হয়েছিল যে ঢাকায় যে এপি ফটোগ্রাফার পাভেল রহমানই আমার পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করবে। যার ফলে আমি কার্টারের পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে ঢাকায় ওনার সাথে আমি 4 দিন ছিলাম। তো ওই সময় আমি কাজ করছিলাম, এবং ফার্স্ট আমি ইউজ করছিলাম D1, যে একটা শাটারে বা একটা টিপে দিলে ভিডিও তখন আসেনি, ছবি উঠছে। কিন্তু রানী যখন আসলেন, রানী এলিজাবেথ, সেই সময় দুর্দান্ত আমাদের একটা কম্পিটিশনের মধ্যে পড়েছিলাম আমি তখন ইত্তেফাকে, এবং আমাদের 10 জন ফটোগ্রাফারকে আমাদের কি বলে এডিটর আনোয়ার হোসেন, উনি ডেকে বললেন যে গভর্নমেন্টের সিকিউরিটি পাস আমরা পাচ্ছি না, কিন্তু আমরা কোনো গভর্নমেন্টের ছবি ছাপবো না, তোমরা এখন কিভাবে ছবি তুলবে তোমাদের ব্যাপার। কিন্তু আমরা 10 জন ফটোগ্রাফার, আমরা জানিও না রাতের বেলা রানী আসছেন, উনি ডানে বসবেন না বায়ে বসবেন আমরা জানি না। এখন গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে তার সিকিউরিটি যে সাংঘাতিক সিকিউরিটি, এবং হেডলাইট জ্বলছে, এবং সবাই এক গ্রুপ বাঁয়ে এক গ্রুপ ডানে। আমি ডানে ছিলাম, এবং আমি খুবই লাকি যে আমি রানীকে পেয়ে গেছিলাম। ওই বুলেট প্রুফ গ্লাসের ভিতর দিয়ে রানী হাত নাড়ছে, ওই ছবি আমি পেয়ে গেছিলাম। এবং সেই ছবি পরের দিন ইত্তেফাক এবং নিউ নেশন পত্রিকায় পাভেল রহমান নামে ছাপা যখন হলো, তখন আমাদের মধ্যে সাংঘাতিক কম্পিটিশন ছিল। রশিদ তালুকদার, মোহাম্মদ আলম, আফতাব আহমেদ, জায়ান্ট ফটোগ্রাফার। সেখানে আমি একজন পুচকা, তাদের সবাইকে বিট করে দিয়েছি। এটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল। এবং আনোয়ার হোসেন মঞ্জু সাংঘাতিক প্রাউড ফিল করলেন নেক্সট ডেতে, যে পাভেল তুমি আমার মুখ রক্ষা করছো, যে সরকার আমাদের পারমিশন দেয়নি, কিন্তু আমরা সরকারকে দেখিয়ে দিয়েছি। বিরাট চ্যালেঞ্জ ছিল। প্রতিটা মুহূর্তে নিউজ ফটোগ্রাফি একটা চ্যালেঞ্জিং পেশা বটে, যে আমি আমার জীবনকে শেষ করে দিয়ে হলেও আমি ছবিটা নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু ছবি এমন জিনিস ছিল
যেমন জীবন মৃত্যু কিছু এসে যায় না। আমি জানি না যে এই ছবিটা তুলতেই আমি মরে যেতে পারি, কিন্তু ভয় পেলে কিন্তু একজন প্রেস ফটোগ্রাফার কখনোই কাজ করতে পারবে না। যদি তার মনে ভয় পড়ে ঢুকে যায়, আমি একটা ওয়ারে কাজ করছি, সেই ওয়ারের মধ্যে যদি আমি বুঝতে পারি যে গুলিটা লাগলে আমি মরে যাব, তাহলে আর আমার কাজ হবে না, তখন শেষ। এই সেকালে এবং একালে এই টেকনোলজিক্যাল শিফট যেটা, এইটা কি আসলে হচ্ছে মানে এই ধরনের ফটোগ্রাফিতে কোনো ধরনের চেঞ্জ এনেছে? ডেফিনেটলি, মানে ফটোগ্রাফি আমরা বলছি যে প্রতিটা মুহূর্ত, সেকেন্ড এক একটা ঘটনায় আমরা সাক্ষী এবং ছবি তুলছি। তো আমাদের এই সেকেন্ডকে ফ্র্যাকশন, যে থাউজেন্ড সেকেন্ডের মধ্যে একটা পার্ট পাই, সেটা আমার ডিজিটাল আমাকে হেল্প করছে। যে আমি একটা শার্টার করছি, সেটা একটা না, 30, 40, 60 ফ্রেম হয়ে যাচ্ছে। এখন আমি ঠিক করব কোনটা আমার চাই। তবে এটা ঠিক যে এটা ভিডিওর মতো আমি ক্যামেরা অন করে রেখে দিলাম, একটা তো জালেতে ধরা পড়বেই একটা মাছ, সেটা করলে তো আর হবে না। আপনাকে তো অ্যালার্ট থাকতে হবে যে আপনি কোন মুহূর্তটা চান। আর ক্যামেরা ফটোগ্রাফির একটা বড় জিনিস হচ্ছে যে কোন অ্যাঙ্গেলে আপনি থাকবেন। আপনি হয়তো খুব ভালো ক্যামেরা, আপনি খুব ভালো ফটোগ্রাফার, কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন ফার্ম গেটে, কিন্তু ঘটনা সব ঘটে গেছে গুলিস্তানে, আপনি শেষ। অথবা সব যদি বাদ দেন, আমি যদি একটু প্রেস কনফারেন্সের কথা বলি, রাজীব গান্ধী মারা গেছেন, তখন প্রেস কনফারেন্স হবে, সারা পৃথিবীর 700 ফটোগ্রাফার, থাউজেন্ডস অফ রিপোর্টার ওখানে উপস্থিত। আমরা ঘরে নরসিমা রাও, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বক্তৃতা কথা বলবে, কিন্তু এই যে একজন বসে আছে, হাজারটা ক্যামেরা, আপনার পজিশনটা কোথায়? আপনি যদি ডানে থাকেন, তো নরসিমা রাও যদি ওর ডানে তাকায়, আপনি তো শেষ, কারণ আপনি তো সাইড পাচ্ছেন, তাহলে আপনার পজিশন হবে 0 অ্যাঙ্গেল। এবং এই যে পজিশনটা নেওয়া, অথবা ধরেন রাজীব গান্ধীকে যখন পুড়িয়ে ফেলা হচ্ছিল, যখন শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছিল, তখন দুইটা স্টেজ ছিল, দুই দিকে ফটোগ্রাফারদের, সারা ওয়ার্ল্ডের ফটোগ্রাফার আমরা ছিলাম, আর দুই দিকে ছিল গেস্টদের বসার জায়গা। কিন্তু কি ব্যাড লাগ, আমাদের অপোনেন্ট যারা, আমরা সবসময় চাবো যে আমার ছবিটা যেন ভালো হয়, তো আমরা সবাই ছবি তুলছি, কিন্তু কি দুঃখজনক ঘটনা ঘটলো, একটা বাতাস আসলো, ওই ফটোগ্রাফারের দিকে সব ছাই উঠতে শুরু করলো, এবং ওরা সব শেষ, আমরা সব ছবি পেয়ে গেলাম। তো এই যে একটা ফটোগ্রাফারের পজিশনটা যে কি জিনিস, সেটা বুঝতে হবে। এই যে ডিজিটাল, এগুলো জায়গা থেকে আমাদেরকে রক্ষা করেছে। যে আমরা ফিল্মে কাজ করতাম, লাইট একটু যদি বৃষ্টি হতো, লাইট কমে যেত, লাইট কমে গেলে হাই স্পিড ফিল্ম দরকার ছিল, হয়তো হাই স্পিড ফিল্ম ঢাকায় পাওয়া যায় না, এইসব ব্যাপার ছিল। কিন্তু এই যে বললেন এইটা, আমি সাইক্লোনের কথা যদি বলি, 91 সাইক্লোন, আমি ছবি তুলেছি মহেশখালীতে, এবং সেই ছবি তুলে আমি কক্সবাজার এসেছি রাত্রেবেলা। সেখান থেকে আমি ছুটছি ঢাকার দিকে, স্টেশনে এসে দেখি ট্রেন চলে যাচ্ছে, আমি দৌড়িয়ে ট্রেন ধরেছি। সেই ট্রেনে ঢাকা আসার পরে আমি দৌড়েছি এয়ারপোর্টে, সেই এয়ারপোর্ট থেকে কলকাতা থেকে সেই ফিল্মটা সারা পৃথিবীতে গেছে যে বাংলাদেশে কি হয়েছে। আর আজকে মুহূর্তের মধ্যে আমি সেই আরামবাগের কোন গলিতে বসে আছি কোনো ব্যাপার না, এক মুহূর্তের মধ্যে সারা পৃথিবী। তো ওই সময় যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম, যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কানেকশন, দুনিয়ার ডিশ ভেঙে গেছে, বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে আমি কি ছবিটা তুলে গালে হাত দিয়ে বসে থাকবো? নো, আমাকে ছবিটা এক্সপোজ করতে হবে, নাহলে এই ছবিটার কোনো ভ্যালু নেই। তো আমাকে এই ছবিটা দেখেন কিভাবে আমি কলকাতা, আমার ফ্লাইট গেল, বিমানে উঠিয়ে দিলাম, কলকাতায় দিল্লি থেকে আমাদের ফটো এডিটর এসে বসছে, হোটেল ওবেরয় থেকে সারা পৃথিবীতে ছবি চলে গেল, এবং আমি নিউজিকের প্রচ্ছদটা পেলাম, এবং আমি দেখালাম যে বাংলাদেশে কি হয়েছে। এখানে তো মানে তাহলে কয়েকটা জিনিস হচ্ছে খুবই মানে বলা যায় যে স্পেসিফিক। যেমন একজন যে পেইন্টার, সে চাইলে যখন একটা ছবি পেইন্ট করে, একটা গাছের ডাল আঁকলাম, এদিকে না হয় আচ্ছা ভালো লাগলো না, আমি চেঞ্জ করে দিতে পারি। বাট যেই ঘটনাগুলো আপনি ক্যামেরায় ক্যাপচার করছেন, এটা তো একবারই ঘটবে, কখনো কোনো সেকেন্ড চান্স নেই, বা সেখানে চেঞ্জ করার কিছু নেই। তার মানে আমি কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলবো, কখন তুলবো, কোথায় থাকবো, ফ্রেমিংটা কেমন হবে, এক্সপ্রেশনটা ঠিক মতো আমি ধরতে পারলাম কিনা, অনেক ক্যালকুলেশন মাথায় তাহলে একসাথে চলতে থাকে, অনেক কিছু। আমি তো নিউজিকের এই ছবিটা তুলতে যে মহেশখালীর বাঁকে আমি ডুবে যাচ্ছিলাম, স্পিডবোট এমন অবস্থায় পড়লো যে আমাদের বাঁচার কোনো চান্স নেই। আমরা 4 জন ছিলাম, ছোট্ট একটা স্পিডবোট, এবং ড্রাইভার বলছে, স্যার, চিটাগাংয়ের কক্সবাজারের ড্রাইভার, সে বলছে যে স্যার তখনই বলেছিলাম আমরা ক্রস করতে পারবো না, আমরা ডুবে যাব। স্থানীয় মানুষ যদি এটা বলে, তাহলে আমি তো ঢাকার মানুষ, সাঁতার জানি না, তাহলে আমার অবস্থায় কি হবে?
সেইখানে আমরা যখন ক্রস করতে পারলাম না, আমি তাকে আমি নিজেই চিৎকার করে বলছিলাম যে আপনি স্টার্টটা বন্ধ করে দেন, ঢেউ আমাদের যেদিক খুশি যায় নিয়ে যাক। এবং ঢেউ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে দেখি ওই মহেশখালীর লোকগুলি আগের দিন অন্ধকারে ভেসে এসছে এবং 10 দিনের বেবিকে নিয়ে একটা মা, মানে হাজারটা ফেস। আপনি যদি ছবিটা দেখেন যে 16 বছর 2 দিন 10 দিন 20 দিন, অথবা 20 দিন না 20 বছর অথবা 70 বছর, অনেক রকম ফেস। এবং এই ফেসগুলোর মধ্যে যে টেনশন, রিয়াকশন, মানে আপনি সব কিছু পাবেন এটার মধ্যে। এবং ছোট্ট একটা বাচ্চা, ওই যে মা 10 দিনের বাচ্চাকে নিয়ে এই ঝড়টাকে ফাইট করলো, দুর্দান্ত মা, সেই ছবি তুলেছি। এবং সেই ছবি তোলার পর ওই মা এবং ওই বেবিকে নিয়ে এসে আমাদের দায়িত্বও আছে, ওই বেবিকে নিয়ে এসে আমরা চিটাগাং কক্সবাজার সদর হসপিটালে ভর্তি করেই শুধু না, ডিসিকে ফোন করে ইনফর্ম করেছি যে ওদের দিকে খেয়াল রাখতে হবে। এবং আমরা আবার ছুটছি ছবি পাঠানোর জন্য। উড়িচরে কি হয়েছিল 85-এ, আমি তো ছবিটা তুললাম যে 2 দিনের মধ্যে আমি উড়িচর পৌঁছেছি। উড়িচর বে অফ বেঙ্গলের মধ্যে 85 একটা বিশাল ঝড়, এটা লক্ষ মানুষ মারা গেছিলো। তা আমি ছবি তুলছি যে রিলিফ নিতে এসছে, এর মধ্যে আমার সামনে যে ঘটনাটা ঘটলো যে একটা হাজব্যান্ড একটা ওয়াইফ, তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। তো পাবলিকলি তো আমাদের দেশে এরকম হাক করার কোনো সিস্টেম নাই ছেলে মেয়ে পাবলিক প্লেসে। এটা হয়েছে কি যে ওই মহিলা রাতের বেলা যখন ভেসে গেছে তখন ভেবেছে যে আমার হাজব্যান্ড তো শেষ, আবার হাজব্যান্ড মনে করেছে আমার ওয়াইফ তো শেষ। কিন্তু তারা দুইজন যখন রিলিফ নিতে এসে দেখা, আপনি চিন্তা করেন সিচুয়েশনটা কি। এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে এবং ব্যাকগ্রাউন্ডের লোকজন যারা রিলিফ নিতে এসেছে তারাও হতবিহ্বল তাকিয়ে আছে এই যে মুহূর্তটি। এবং পড়বি পর মালির ঘাড়ে। আমি খুব লাকি ফটোগ্রাফার, আমি সবসময় বলি যে আমার সামনে ঘটনা। আচ্ছা, ছবিটা তো আমি তুলে ফেললাম, এই ছবিটা তুলে ফেললে তো উড়িচরে বসে থাকলে হবে না। 1985 আই এম হ্যাভিং গুজবাম্পস। আপনাকে ঢাকায় ছবিটা পাঠাতে হবে। তাহলে আমার কেন জানি মনে হলো যে আমার একটা হেলিকপ্টার লাগবে। এটা একটা কথা যে তোমার একটা হেলিকপ্টার লাগবে ছবি পাঠাতে। হেলিকপ্টার কোথায়? আমি কানের মধ্যে একটা হেলিকপ্টারের শব্দ পেলাম, আমি দৌড়াচ্ছি। ওইখানে কিন্তু আরো ফটোগ্রাফার আছে, যে পাভেল হঠাৎ করে দৌড় দিল কোথায়, তারা কিন্তু আর জানে না। আমি দৌড়াচ্ছি এবং উড়িধান এক মানুষের চেয়ে উপরে গাছগুলি, ওর ফাঁকে ফুঁকে দিয়ে আমি দৌড়াচ্ছি এবং লাশ পাড়া হচ্ছে, আমি পাড় দিয়ে লাশ মারাচ্ছি এবং শব্দ হেলিকপ্টার শব্দ এগিয়ে আসছে, আমি যাচ্ছি এবং যে দেখেছি সত্যি সত্যি হেলিকপ্টার যে পানি নামাতে আসছিলেন। চারিদিকে মানুষ, ওই যে ওষুধ বিক্রি করার মতো মানুষ ঘিরে ধরেছে এবং হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে। আমি ওদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে এখন আমি আমার ক্যামেরা ঘুরাচ্ছি যে আমি ওর দৃষ্টি আকর্ষণ করছি পাইলটের। তো পাইলটের কি এসে গেছে, কে ক্যামেরা ঘুরাচ্ছে, দেখতে পাচ্ছি না। আমি আমার শার্ট খুলে ফেলেছি, এবার শার্ট ঘুরাতে গিয়ে দেখলাম হেলিকপ্টারটা আবার নিচে নামছে এবং জানলা দিয়ে আমাকে ইশারা করছে, এই যে ব্লেড ঘুরছে শব্দ। আমি তো দৌড়ে কাছে গিয়ে দেখি সে চিৎকার করে বলছে যে পাভেল তুমি এখানে আসছো কি করে? তাই আমি বললাম আমি গান বোটে এসছি। বলে ঢাকা যাবা, ওঠো। আমি বললাম আমি যাবো না, আমার ফিল্মটা নিয়ে যান। সুলতান মাহমুদ এয়ার চিফ, উনি নোয়াখালীতে ওনার হেলিকপ্টারের মানুষগুলো রেখে যখন দেখলো যে মিঠা পানি, খাওয়ার পানি খুব সংকট হয়েছে, উনি মাটির কলসিতে করে ওই হেলিকপ্টারে করে পানি নিয়ে গেছিলেন। এবং পানি নিয়ে যখন ফিরে আসবেন তখনই আমার সাথে, উনি আমাকে চিনতেন, উপর থেকে আমাকে দেখে চিনতে পারছে বলে মনে হয় না, কিন্তু কাছে আসার পরে উনি স্ট্রেট বললেন যে পাভেল ঢাকা যাবে, ওঠো। আমি বললাম যে আমি ঢাকা যাবো না, আমার ফিল্ম কোথায় দিতে হবে, চিৎকার করছি আমরা। আমি বললাম যে ইত্তেফাকে। বলে দাও, সে নিয়ে আসলেন। কদিন আগে উনি মারা গেলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তো উনি আমার ফিল্মটা নিয়ে আসলেন এবং থার্ড ডেতে ইত্তেফাকের লিড ছবি আমার ছবিটা। মানে এই এতগুলো ঘটনা পর না ঘটলে আপনি বোঝেন, আপনি ফটো তুলেছেন, এটা তো বিয়ে বাড়ি না, অ্যালবামে থাকবে। আপনি ছবি তুলেছেন, ছবি তুলে আপনি কিসে যাবে, ফিল্ম কিভাবে হবে, বসে আছেন। আমার সাথে তো ওরাও ছিল, ওরা তো পাঠাতে পারেনি। দৈনিক বাংলা ছিল, অবজারভার ছিল, ওরা বুঝতেই পারেনি যে আমি কি করতে যাচ্ছি। এবং আমার ছবি কিন্তু লিড হয়ে গেল ইত্তেফাকে। তো একটা ফটোগ্রাফার, তার যে দায়িত্ব, তার যে দায়বদ্ধতা, এটা তো গুলিতে, বোমায়, পানিতে কিচ্ছু এসে যায় না। তার দায়বদ্ধতা যদি ওই উচ্চতায় থাকে, তাকে আসলে ঠেকিয়ে রাখা ডিফিকাল্ট, সে এগোবেই। স্যার, তার মানে হচ্ছে অনেক ইয়াং কিংবা অ্যাসপিরেন্ট ফটোগ্রাফাররা যেটা কমপ্লেইন করেন যে আমার তো ভালো ক্যামেরা গিয়ার নেই, একদম ভুয়া কথা। ক্যামেরা ম্যাটার না,
মুহূর্তটা আপনি মুহূর্তটা ধরতে পারছেন কিনা? অ্যাটিটিউডটা এবং এবং মাইন্ডসেটটা হ্যাঁ এবং সেখানে যদি আউট অফ ফোকাসও হয়ে যায় কোনো প্রবলেম নেই, সিচুয়েশনটা আপনি পেয়েছেন, ঠিক আছে, শার্পনেস হয়নি। আরেকটা ছবির কথা বলি, আমাকে বলছে যে ছবি তুললে গুলি করবো। আমি বিখ্যাত রশিদ তালুকদার, আমার পাশে আরেকজন, আওয়ামী লীগের মিছিলে গুলি হচ্ছে, জিয়া রহমান তখন পাওয়ারে, হাসনাত ভাই ঢাকার মেয়র। আচ্ছা, ওরা হঠাৎ করে টেররের মতো মানে একদম কাউবয় স্টাইলে আসলো জিপ থেকে নেমে ফায়ার। তো আমরা তো মুহূর্তে দেখলাম যে ফায়ার, কিন্তু ওরা আমার দিকে মানে আমার সামনেই বলছে যে ছবি তুললে গুলি করবো, মানে আমার তিনজনকেই মার করে ছবি তুললে গুলি করবো। আমার গলায় ক্যামেরাটা ঝুলছিল, তখন তো এরকম ডিজিটাল না যে একটার পর একটা উঠতে থাকে। তো রশিদ তালুকদার ক্যামেরা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, ছবি তুললে গুলি করবো। সেকেন্ড ম্যান যে আমাদের লুৎফর রহমান বিনু, উনিও কদিন আগে মারা গেছেন, উনি ফুটপাতে শুয়ে পড়েছেন, ফায়ারিং। আমি ঠিক ওইটাই শাটার করেছি এবং ওইটাই ছবি তুলে গুলি করবো, তবে একটু শার্পনেস কম, কারণ আমার চোখে দিতে পারি না তো। এবং চোখে না দিলে যে ছবি হয় ওরা তো কল্পনাই করে নাই যে আমার গলায় ক্যামেরা ঝুলতেছে, সেটাই আমি খালি জুম ব্যাক করেছি যাতে একটু ওয়াইড হয়ে যায়, বাস শাটার। বাট এটা কি তখন মাথায় আসেনি যে আমাকে তো এখনই গুলিটা করতে আমার হবে? ওটা মনে হয়নি, কিন্তু আমার কাছে এখনো অবাক লাগে এই যে মুহূর্তগুলি, এই যে সময়গুলিকে আমি এক সেকেন্ড আগেও আমি রেডি না, কিন্তু আমি এটা করলাম কি করে? আমি নিজেই খুব সারপ্রাইজ যে আমাকে ওই সময় ওই মুহূর্তটা শাটার করতে হবে, বাস ছবি হয়ে গেছে। এবং পরের দিন যখন ছবিটা ছাপা হয়ে আসলো, ওরা তো মেরেই ফেলবে আমাকে যে শালার ব্যাটা তোকে তো মেরেই ফেললো, তুই কোথায়? তখন আমার বাবা সিটিএসপি ছিলেন, উনি খুবই ক্ষিপ্ত যে সব ছবি তুলতে হয় না, রশিদ তালুকদারের মতো লোক সে ছবি তুলেনি, তুমি। এমন আব্বা রশিদ ভাই ফেল করেছে, রশিদ তালুকদার ফেল করে এটা কোনো কথা? কিন্তু তখন আমরা সংবাদ লিড, ইত্তেফাক ডাউন, ইত্তেফাকে ছবি পায় নাই। এবং পরের দিন মর্নিং পর্যন্ত আমি টেনশনে, কিন্তু ওই সেদিনকে আমি 2 দিন আমি অফিসে যেতে পারিনি, কারণ অফিস থেকে বলেছে তুমি পালাও, যেখানে খুশি। একই অবস্থা এরশাদের, এই নূর হোসেন এরশাদ তো ক্ষিপ্ত যে না এটা বানানো ছবি, এই ফটোগ্রাফারকে ধরে নিয়ে আসো। এবং ডিজিফাই আমাকে খুঁজতেছে কিভাবে, আমি 15 দিন বাড়ি ছাড়া। স্যার একদম শেষ করার আগে আমাদের অডিয়েন্সের মধ্যেও অনেকে আছেন যারা হচ্ছে এই পেশাটায় আসতে চান, কিংবা হচ্ছে এই দিকে একটা টান অনুভব করেন। এখন এটাকে কি আসলে হচ্ছে পেশা ভেবেই আসাটা ঠিক হবে, নাকি এখানে সত্যিকারের যার একটা নেশা কাজ করবে, কিংবা একটা দুর্নিবার আকর্ষণ কাজ করবে, কিংবা আপনি যে ঘটনাগুলো বললেন তার মধ্যে 2-4টাও যদি আমি নেই যে এক্ষুনি গুলি করে দিব, সেই মোমেন্টেও ছবি তুলতে পারার যে ন্যাচারাল টেন্ডেন্সিটা, এইটা কিভাবে হচ্ছে কেউ একজন কাল্টিভেট করবে? এটা আমার এই যে এতগুলো জিনিসকে একসাথে করা, আসলে আমিও জানি না এটা কি করে হলো আমার জীবনে। আমার মনে হয় যে আমি তো আমার ফ্যামিলি নিউ ইয়র্কে, এবং আমি র্যান্ডাম নিউ ইয়র্ক ফ্লাইটে যাতায়াত করছি। আমার মনে হয় ক্যামেরা যেহেতু আমার সাথেই থাকে, প্লেন যদি ক্র্যাশ করার মুহূর্তেও বোধহয় আমি ছবি তুলতেই মরবো, আমি জানি না। তো ওই মুহূর্তটাকে আপনাকে, প্রথম কথা হচ্ছে যে আপনার নেশাটা যদি না থাকে, এবং আপনার সাহস, বলবো যে আপনার ভিতর থেকে যে উদ্দীপনা, এটা আমার ছবিটা করতেই হবে, বের করতেই হবে, আসতেই হবে, তো এটা যদি না থাকে, মানে কোনোটার সাথে কোনোটার মানে আপনি বাদ দিতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক, প্রফেশনাল যে অ্যাটিটিউড যেটা আমাদের দেশে নাই বলা যায়, একটা মানুষের প্রফেশনালিজম যেটা আমরা বলি, সেটার থেকে তো আমরা অনেক পিছিয়ে আছি। তো সেই জিনিসগুলো যদি আমরা না আনতে পারি, ক্যামেরা একটা অন্য ব্যাপার, যে হ্যাঁ ঠিক আছে এখন ডিজিটাল হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, লেটেস্ট জিনিস এসে গেছে, আপনি তো আরও বেটার পারফরমেন্স করবেন। এখন ক্যামেরা বলছে যে আমি সব দায়িত্ব নিয়ে নিচ্ছি, তুমি তোমার ব্রেনটাকে কাজ করো। ক্যামেরার এই যে আমরা আগে অ্যাপারচার দিতাম, লাইট ঠিক করতাম না, ফোকাস করতাম, শাটার ফিল্ম টানতাম, কিছু তো করতে হয় না। ক্যামেরা আগে ভাবতাম ইস আমার ফোকাসটা যদি কেউ করে দিত, অথবা ভাবতাম ফিল্মটা টেনে দিচ্ছি, একটা ফিল্ম শাটার করে আরেকটা ফিল্ম টানতে টানতে ঘটনা শেষ হয়ে যাচ্ছে, ইস ফিল্মটা যদি টেনে দিত কেউ। তো এত কিছু থেকে আমরা কাজ করেছি, এত কিছু আমাদেরকে ফ্রি করে দিয়েছে ক্যামেরা, বলছে তুমি তোমার ব্রেনটাকে কাজ করো, তোমার কম্পোজিশন ঠিক করো, তুমি সাবজেক্ট ঠিক করো, তুমি মুহূর্তটাকে ঠিক করো। এই জিনিসগুলো তো সহজ হয়ে গেছে এখন, তাও কেন আমরা পারছি না? আমি বলি, আমি সবসময় সব জায়গায় বলি যে ঢাকা হচ্ছে আমাদের ছবি ওয়াইজ একটা ছবির খনিতে বসে আছি আমরা। ঢাকা যে একটা বাসের মধ্যে থেকে একটা মেয়ের কানের দুল টেনে নিয়ে চলে যাচ্ছে, আমরা ছবি দেখি নাই, হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে চলে যাচ্ছে, ঘড়ি কেড়ে নিয়ে যাচ্ছে, এইসব ছবি কেন দেখি না? তোমরা কি করো? তোমাদের এত ডিজিটাল ক্যামেরা, তোমাদের ডিজিটাল মানে মোটরসাইকেল থেকে শুরু করে হাই স্যালারি,
তো কি হচ্ছে, আমরা এরকম এরকম শত শত জিনিস, হাজার হাজার জিনিস প্রতিনিয়ত পত্রিকার পাতায় পাতায় দিয়ে আমি সবার মানে চোখ কেড়ে নিতে পারি যে দেখো। আমি যখন প্রথম আলোর ফটো এডিটর, তখন আমি এটা বলতাম যে একটা ছবি 7 দিন ধরে দেখবে, আমার ছবি তো বছরের পর বছর দেখছে, এখনো যেন নূর হোসেন পুরানো হচ্ছে না। তো তোমার ছবি 7 দিন, আচ্ছা ঠিক আছে 2 দিন, আচ্ছা ঠিক আছে 1 দিন, আচ্ছা ঠিক আছে 1 ঘন্টা হলো কাগজটা টেনে দেখবে, ও মাই গড সেই ছবিটা কই তোমাদের কাছে, কেন পাচ্ছি না আমরা? আমরা পিছিয়ে যাচ্ছি কেন জানি। আমার হচ্ছে যে টেকনোলজি আমাদেরকে এত অ্যাডভান্স করছে, কিন্তু আমরা মেন্টালি কেন জানি আমরা পারছি না টেকনোলজি এবং ব্রেইনকে একসাথে সিঙ্ক্রোনাইজ করতে। এটা খুব জরুরি। আপনি যেগুলো বললেন যে সাহস, উদ্দীপনা, নেশা, এগুলো তো প্রাথমিক ব্যাপার, এগুলো তো থাকতেই হবে। নাহলে নেশা না থাকলে যেমন আপনি নেশাখোর হতে পারবেন না, আপনি ফটোগ্রাফারও হতে পারবেন না। নিউজ ফটোগ্রাফার অন্য জিনিস। প্রিয় দর্শক, আজকে অনিচ্ছা সত্ত্বেও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। স্যারের সাথে যে আলোচনাটা আজকে শুরু হলো, এটাকে কেবলমাত্র ইন্ট্রোডাকশন বলা যায় বা টিপ অফ দ্য আইসবার্গ বলা যায়। এই আলোচনাগুলো আসলে শেষ হবার না। তো তারপরেও আজকে অনিচ্ছা সত্ত্বে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, স্যারের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।